একটি ছাদের ক্ষেত্রে রড ব্যান্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ রড ব্যান্ডিং যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে অনেক ধরনের সমস্যা। যেমন ধরুন ছাদের মাঝখানে বিভিন্ন ধরনের ক্র্যাক, আর সেই ক্র্যাক থেকেই কিন্তু বর্ষাকালে হয়ে যায় ছাদ ড্যাম। আর এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাকসেসফুল ছাদ কি করে আপনারা ব্যান্ডিং করবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গুড ইভিনিং সকলকেই, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবকিছু বারবার বাড়ি ঘর একবার। আর আপনি মালিক হন অথবা মিস্ত্রি, ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু কনফিউশন হয়ে যাবেন কোন রডটার উপর কোন রডটা বিছানো হচ্ছে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমি আপলোড করে রেখেছি 200-এরও বেশি ভিডিও, যেই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখতে পারেন একটি বাড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নলেজ পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো রড ব্যান্ডিং করার আগে সর্বপ্রথম কিন্তু ছাদটাকে আপনাদের সঠিকভাবে লেভেল করে নিতে হবে, কারণ রড ব্যান্ডিং করার পর ছাদ কিন্তু সঠিক লেভেল কখনোই আসে না। তো ছাদ লেভেল করে নিয়ে আমরা কিন্তু রডগুলোকে ছাদের উপরে এভাবে তুলে নিয়ে বিমের মাপ অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা রডকেই কেটে নেব। আর যেহেতু আমাদের পিলার টু পিলার দূরত্ব সর্বোচ্চ 14 ফিট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা বার বিমের ব্যবহার করছি 16 mm। আর রিং এর জন্য আমরা যা ব্যবহার করব সেটা আপনারা আগে দেখতে পারবেন। তো বিমের রড প্লেস করার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন রডগুলো যেভাবে বিছানো আছে, এই দুটো কিন্তু বটম বার এবং এই দুটো কিন্তু টপের বার। আর এই ছোট বড়টা হওয়ার কারণ, বটমের বার দুটো কিন্তু আমাদের এল হবে আর টপের বার দুটো কিন্তু রানিং আমাদের কার্নিশে চলে যাবে। কারণ নর্মাল একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে কিন্তু সব বাড়িতেই আমাদের কার্নিশ বেরিয়ে যায় বিম থেকে। তো এবারে কিন্তু আমরা ছাদের উপর বিমের রডগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, বিম কিন্তু দুভাগে ভাগ হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি বিম বলতে যেই বিমটা আমরা আগে সেট করব, এবং সেকেন্ডারি সেটা যেই বিমটা আমরা পরে সেট করব। তো আগে আমরা সেই বিমটাকেই সাজাবো যেই দিকে পিলারের ডিস্টেন্স খুব কম আছে। আর যদি আপনার বিল্ডিং এ সব পিলারের ডিস্টেন্স মোটামুটি সেম, তাহলে কিন্তু আপনাকে যেদিকে লম্বা বিল্ডিং হবে আপনার সেদিকের বিমটাই কিন্তু আগে সাজাতে হবে, আর যেদিকে শর্টেজ হবে সেই বিমটা কিন্তু আপনার পরে সাজাতে হবে। যেমন আমাদের লম্বায় আছে 55 ফুট, আমরা কিন্তু 55 ফিটের বিমটা আগে সাজিয়ে নিয়েছি, এবং চওড়ায় রয়েছে আমাদের 25 ফুট। 25 ফুটের বিমটা কিন্তু আমরা 55 ফিটের বিমের উপরে চাপিয়েছি। আর বিমের রিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি 8 mm। আরেকটি রিং থেকে আরেকটি রিং এর দূরত্ব কিন্তু আমাদের 5 ইঞ্চি। আরেকটি জিনিস যেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ সাথে লক্ষ্য করতে হবে, বিমের জংশন অথবা যেখানে বিম এসে টি হয়, কোনো পিলার ছাড়া যদি কোনো বিমের উপরে বিম চাপে সেটাকে কিন্তু বিম জংশন বলে অথবা টি বিম বলে। আর এখানে যেটি মেন বিম হবে সেখানে কিন্তু নিচে এবং উপরে দুই জায়গায় এক্সট্রা বার আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর প্রত্যেকটা বিমের বার কিন্তু আমাদেরকে এল করতে হবে, যেখানে যে পরিস্থিতি অনুযায়ী। কার্নিশ যদি বেরিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বটমের গুলো এল হবে, এবং এভাবে যদি কোনো বিমের উপরে এসে বসে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সেই বিমের প্রত্যেকটা রড আমাদেরকে এল করতেই হবে। এল ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা বিমের রড ব্যবহার করতে পারবো না। শুধু বিম ব্যান্ডিং নিয়ে কিন্তু এই ভিডিওটা আমার করা রয়েছে, আপনি কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটি আমি ডিটেলস বিমের উপর বানিয়েছি, পিলার টু পিলার ডিস্টেন্স বুঝে আপনি কি করে বিম ব্যান্ডিং করবেন। বিম ব্যান্ডিং হয়ে গেলে বিমগুলো ডাউন করে আপনি পোড়া মোবিল ব্যবহার করছেন ছাদে নাকি প্লাস্টিক, সেটাকে কিন্তু সঠিকভাবে প্লাস্টিক অথবা পোড়া মোবিল ছাদের উপরে দিয়ে ছাদের উপর আপনাকে মার্কিং করতে হবে ছাদের রড বিছানোর জন্য। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ছাদেও কিন্তু দু রকমের রড হয়, মেইন বার এবং ডিস্ট্রিবিউশন বার। মেইন বারটি আগে বিছানো হয় এবং ডিস্ট্রিবিউশন বারটি তার উপরে। তো মেইন বার হিসেবে আমরা সেটাকেই বলবো যেদিকে বিমের ডিস্টেন্স কম থাকবে, ধরুন 10 ফিট বাই 12 ফিট। 10 ফিটের দিকের বারটা আমাদের মেইন বার থাকবে এবং 12 ফিটের বারটা আমাদের ডিস্ট্রিবিউশন বার থাকবে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আপনারা দেখে নিন একটার পর একটা কি করে আমরা রড বিছাচ্ছি। তো প্রথমেই আমরা কিন্তু মেইন বারের মার্কিংটা করে নেব বিমের উপর। যেহেতু আমরা ছাদের রড বিছাচ্ছি 5 ইঞ্চি গ্যাপ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে 10 ইঞ্চি পর পর, তাহলেই কিন্তু আমাদের ছাদের রডের গ্যাপ আসবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ভিডিওটি একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের স্ল্যাব বাইন্ডিং হয়। তো আজকে আমরা যেটা বাইন্ডিং করছি এটা কিন্তু ফুল রডের বাইন্ডিং করছি, ক্রাঙ্ক স্ল্যাব। কিছু কিছু জায়গায় কিন্তু অল্টারনেট ক্রাঙ্ক স্ল্যাব হয়, কিছু কিছু জায়গায় ডাবল ম্যাশ স্ল্যাব হয়, কিছু কিছু জায়গায় কিন্তু কাটিং স্ল্যাব হয়, যেটা বিম টু বিম হয়। তো আমার হিসেবে কিন্তু ফুল রড দিয়ে স্ল্যাব বাইন্ডিং করাটা সবচেয়ে ভালো। আমরা যে 10 ইঞ্চি বাদ মার্ক করে নিয়েছিলাম সেই মার্ক অনুযায়ী কিন্তু আমরা মেন বারটা বিছিয়ে দিয়েছি। আর মেন বারটা কিন্তু আমাদের নিতে হবে একদম কার্নিশ টু কার্নিশ, ছাদের এই মাথা থেকে ও মাথা, কার্নিশ টু কার্নিশ। তো প্রথম ধাপের রড আমরা বিছালাম 10 ইঞ্চি বাদ মেইন বার। এরপর কিন্তু আসবে দ্বিতীয় ধাপের রড ক্রাঙের নিচে, সেটা আমি আগে দেখাচ্ছি, খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা
করবেন, কারণ রড বিছাতে হবে কিন্তু সাদার ধাপায়। তো প্রথমে রডটা আমাদের চলে গেল বিমের নিচ দিয়ে 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে, এবং দ্বিতীয় ধাপের রডটা কিন্তু আমাদের চলে আসলো বিমের নিচ দিয়ে মেইন বারগুলোর উপর দিয়ে 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে, মোটামুটি বিম থেকে 4 ফিট দূরত্ব, এদিক থেকে 4 ফিট ওদিক থেকে 4 ফিট। এটা কেন ডিটেলসে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ এই 4টে রড কিন্তু ক্রাঙের নিচের রড, আর ক্রাং হচ্ছে আমাদের L/4 করে অথবা L/3 করে। তো এবার প্রশ্ন হলো L/3 ক্রাং করবেন নাকি L/4 ক্রাং করবেন। তো আমার 20 বছরের প্র্যাকটিক্যাল নলেজে আমি আপনাদেরকে বলবো, আপনার রুমের সাইজ যদি 10 ফিটের নিচে হয় সেই ক্ষেত্রে আপনাকে L/4 ক্রাং করতে হবে, এবং 10 ফিটের উপরে গেলে কিন্তু আপনাকে L/3 ক্রাং করতে হবে। তো আমরা এখানে ক্রাং করছি L/3 করে, যেহেতু আমাদের রুমের সাইজ 12 ফিটের, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিলারের এখান থেকে 4 ফিট এবং এখান থেকে 4 ফিট বাদ দিয়ে মাঝখানটা আমাদের ক্রাং হবে। আর L/4, L/3 এবং ক্রাং কিভাবে কাজ করে এই ভিডিওটিতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। এই ভিডিওটি আপনি আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো এবার কিন্তু আমরা এই পরিস্থিতিতে নিচের মেইন বারগুলোর সাথে ক্রাঙের নিচের যে 4টে করে আমরা দুই সাইডে দিয়েছি সেটাকে ব্যান্ডিং করে নিব। সাথে কিন্তু আমরা কার্নিশে যেই রডটা বিছিয়েছি সেই রডটাকেও কিন্তু ব্যান্ডিং করে নিব, কারণ কার্নিশের রডটা যদি আমরা ক্রাঙের নিচের রডটার সাথে একবারেই না ব্যান্ডিং করে নেই, পরে কিন্তু সেই রডটা ভরতে খুবই সমস্যা হবে। তো প্রথমে আমরা মেইন বারটা ভরে নিলাম বিমের টপ বারের নিচ দিয়ে, তারপরে আমরা ক্রাঙের নিচের বারটা ভরে নিলাম 4টে করে, তারপর কিন্তু আমরা কার্নিশের রডটা সহকারে একসাথে আমাদের প্রথম ধাপের ব্যান্ডিং গুলো হয়ে গেল। এবার কিন্তু বিছাতে হবে ক্রাঙের টপের বারটিকে। ক্রাঙের টপের বারগুলো কিন্তু আসবে ক্রাঙের বটমের বারের ঠিক উপর দিয়ে। তো ডিফারেন্ট শুধু হলো ক্রাঙের বটমের বারগুলো আমরা বিছিয়েছিলাম 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে, আর ক্রাঙের টপের বারগুলো আমরা বিছাবো 5 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে। যেমন ধরুন ক্রাঙের বটমের বার হিসেবে কিন্তু আমরা 4টে দিয়েছি, আর টপে কিন্তু আমাদের আসবে 8টা, 4টের উপর দিয়ে 4টে এবং যে 10 ইঞ্চি আমাদের গ্যাপ রয়েছে তার মাঝখান দিয়ে একটা। আর টপ আর বটম বলতে যেমন আমরা মেন বারটা ঢুকিয়েছি 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে বিমের নিচ দিয়ে, মেন বারের উপর দিয়ে ক্রাঙের বটমটা ব্যান্ডিং করলাম আমরা 4টে করে বিমের নিচ দিয়ে, আর ক্রাঙের টপের যে বারগুলো 8টা রয়েছে সেটা কিন্তু আমাদের সেই 4টের উপর দিয়ে এবং বিমেরও উপর দিয়ে, বিমের নিচ দিয়ে কিন্তু এই 8টে যাবে না। এরপর কিন্তু আমাদের বিছাতে হবে ওয়ান ওয়ে ক্রাঙের বারগুলো। আমি কিন্তু আপনাদেরকে একটি রুমের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে পুরো ছাদটাতে সেম ব্যান্ডিং আসবে। তো ক্রাঙের বারগুলোও কিন্তু আমাদেরকে বিছাতে হবে L/3 হিসেবে মাঝখানের জায়গাটুকুতে শুধু। যেমন ধরুন ক্রাঙের ভিতরের রডগুলোর জন্য পিলার থেকে এখানে 4 ফিট এখানে 4 ফিট ছেড়ে মাঝখানে আমরা 4 ফিট ছেড়ে রেখেছি, ঠিক তেমনই কিন্তু ক্রাঙের রডগুলো আমাদেরকে বিছাতে হবে এই বিমের এখান থেকে 4 ফিট ওখান থেকে 4 ফিট এবং মাঝখানে 4 ফিট জায়গাটাতে ক্রাং আসবে। আর সেই জন্যই কিন্তু আমরা সর্বপ্রথম যে আমরা মেন বারটিকে বিছিয়েছিলাম 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে, সেই 10 ইঞ্চি গ্যাপের মাঝখানে কিন্তু আরেকটা করে আমরা 8 mm এর বার দিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমাদের ক্রাং হবে, এদিকে 4 ফিট ছেড়ে এদিকে 4 ফিট ছেড়ে শুধু মাঝখানের 4 ফিটে আমরা কিন্তু একটা করে 8 mm এর রড দিয়ে দিয়েছি। এগুলোই কিন্তু আমাদের ক্রাং হবে। আর এই ক্রাঙের রডগুলো কিন্তু যাচ্ছে আমাদের প্রত্যেকটা রডের এবং বিমেরও উপর দিয়ে। আর ক্রাঙের রডগুলো সবগুলো রডের উপর দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমাদের আরেকটা রড আসবে যেটা বিমের নিচ দিয়ে আসবে পিলার থেকে 4 ফিট দূরে, সেটা কিন্তু যাবে আবার প্রত্যেকটা ক্রাঙের রডেরও উপর দিয়ে। আর এই রডের সাথে কিন্তু আমাদের ক্রাং এবং মেন বারগুলো একসাথে বাইন্ডিং হয়ে সেখান থেকে কিন্তু ক্রাং উঠবে। আর সেটা যেমন ক্রাঙের এই দিকে একটা লাগছে, ঠিক অপোজিটেও কিন্তু আরেকটা লাগবে। আর এই রডটাকে কিন্তু এবার আমরা বাইন্ডিং করে নেব ছাদের এ মাথা থেকে ও মাথা। আর প্রত্যেকটা রুমের মাঝখানে কিন্তু ক্রাঙের রড আমরা দিয়ে দিয়েছি, আর সেই রডটাকে আমরা ক্রাং এবং মেইন বার দুটোর সাথে একসাথে বাইন্ডিং করব ছাদের এ মাথা থেকে ও মাথা। তারপরে কিন্তু আমরা ক্রাং তোলা শুরু করব। যে কয়টা রুম আমাদের একই লাইনে রয়েছে সেই প্রত্যেকটা রুমের ক্রাং কিন্তু আমরা একই সাথেই তুলে নেব, তাহলেই কিন্তু আমরা ক্রাংগুলোকে সোজা পাবো, ছাদের রডগুলো সোজা বাইন্ডিং হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তাই আমরা প্রত্যেকটা রুমের ক্রাং একসাথে তুলে নিয়ে তারপরে যে আমরা ক্রাঙের টপের রডগুলো দিয়েছিলাম 8টা রড নিচের 4টে বটমের ওপর, সেই রডগুলোর সাথে কিন্তু আমরা ক্রাংগুলোকে একসাথে বেঁধে নেব, সাথে কিন্তু আমরা কার্নিশের রডগুলো বেঁধে নেব, তাহলেই কিন্তু ওয়ান ওয়ে ক্রাং আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু আমাদের বিছাতে হবে 2 ওয়ে ক্রাঙের জন্য রড। তো সম্পূর্ণ ছাদটি কমপ্লিট বোঝানোর জন্য সেই ছাদটির ফুটেজ না থাকার কারণে আরেকটা একই ধরনের ব্যান্ডিং এর ছাদের উদাহরণ আপনাদেরকে দিয়ে দেবো, কারণ সেটাও একদম ওয়ান ওয়ে ক্রাং কমপ্লিট। এবার কিন্তু 2 ওয়ে ক্রাঙের জন্য এই ছাদটাও রেডি রয়েছে। এবার কিন্তু আমরা বেছানোর চেষ্টা করব 2 ওয়ে ক্রাঙের রড। ওয়ান ওয়ে ক্রাং বলতে দুদিকে আমাদের ক্রাং তোলা হয়ে গেছে, এবার কিন্তু আমাদের দ্বিতীয় দিকে ক্রাং তুলতে হবে। তার আগে কিন্তু আমাদের যে মেন বারগুলো আমরা বিছিয়ে নিয়েছিলাম ক্রাঙের মাঝখানে যে এখন মেন বারগুলো রয়েছে তার উপরে যে আমরা ক্রাঙের ওয়ান ওয়ে ক্রাঙের রডগুলো বিছিয়েছিলাম, সেই প্রত্যেকটা রডের উপর দিয়ে এবং বিমের নিচ দিয়ে কিন্তু
মাঝখানে আমাদেরকে 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে আরেকটা করে রড ভরে নিতে হবে। ধরুন 4 ফিট যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 5টা রড আসবে। ওয়ান ওয়ে ক্রাঙ্কের মাঝখানে 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে রডগুলো ভরে নিয়ে এই রডগুলো কিন্তু আমরা সোজা সোজা করে প্রত্যেকটা মেন বারের সাথে বেঁধে নেব। রডগুলো কমপ্লিট বাঁধা হয়ে গেলে এরপর কিন্তু আমরা দ্বিতীয় ক্রাঙ্কের জন্য রড ভরে নিয়ে তারপরে কিন্তু আমরা দ্বিতীয় ক্রাঙ্কের জন্য রড বিছাবো। তো দুদিকে ক্রাঙ্ক বাঁধার পর মাঝখানে রডগুলো আমাদের বাইন্ডিং হয়ে গেছে। এরপর কিন্তু অপোজিট দুদিকে আমাদের ক্রাঙ্ক তোলার বাকি। তো সেগুলোর জন্য আমাদের কি করতে হবে, ক্রাঙ্কের পরে যে আমাদের জায়গাটা রয়েছে, যে জায়গাটা আমাদের 4 ফিট ছেড়েছিলাম সেই জায়গাটাতে কিন্তু 5 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে রড বিছিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু আমরা সেকেন্ড ক্রাঙ্কের রডটা বিছাতে পারবো। তো 5 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে আমরা রডগুলো বিছিয়ে নিয়ে রুমের কর্নারগুলো কিন্তু বেঁধে নিয়েছি। এবার কিন্তু আমাদের বিছাতে হবে সেকেন্ড ক্রাঙ্কের রডগুলো। ওয়ান ওয়ে ক্রাঙ্কের রডগুলো বাঁধার পর, মাঝখানে রডগুলো বাঁধার পর, সেকেন্ড ক্রাঙ্কের টপের রডগুলো দেওয়ার পর আমরা কর্নারগুলো বেঁধে দিয়েছিলাম। তারপর কিন্তু এখন আমরা ফাইনাল যে 2 ওয়ে ক্রাঙ্ক আছে সেই রডগুলো বিছিয়ে দেবো। সেটা 4টে 5টে রড আসতে পারে। এই রডগুলো বিছিয়ে দিয়ে কিন্তু আমরা রুমের মাঝখানটা, ক্রাঙ্কের যে মাঝখানটা রয়েছে সেগুলো আমরা বেঁধে দেবো। তারপর কিন্তু আমরা ক্রাঙ্ক তুলে ফাইনাল ক্রাঙ্ক বাইন্ডিং করে দিয়ে এক্সট্রা ওভার বেঁধে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমরা প্রত্যেকটা রড 10 ইঞ্চি গ্যাপ করে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রাঙ্কের টপে এভাবে কিন্তু 10 ইঞ্চির গ্যাপ আসবে। আর এই 10 ইঞ্চির গ্যাপে কিন্তু আমাদেরকে একটা করে এক্সট্রা ওভার ভরে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ছাদ একদম কমপ্লিট। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন সকলেই।